সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। নেপাল হয়ে কানাডা, ইউরোপ যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। হেমন্তের সকালে কুয়াশার চাদর, শীতের আগমনী বার্তা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এবং দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে আজ সোমবার দুপুরে। প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি এ বৈঠকেই জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। পরে সংবাদ সম্মেলনে সেই সিদ্ধান্তের কথা জানানো হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার রাতে জানিয়েছে, সোমবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে প্রেস ব্রিফিং করবে সরকার। তবে ব্রিফিং কে করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। 3 নভেম্বর জেল হত্যা দিবস আজ। 1975 সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এই 4 নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপকারা মহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 2004 সালের 20 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ মতিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। বিচারিক আদালত রায় রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও এলডি আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ.কে. মহিউদ্দিন আহমেদ সহ 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা কে.এম.এম. ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহের উদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়। বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ কিংবা অন্য দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক মানব পাচার চক্র বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে। প্রবাসে পাঠানোর নামে নেপালে নিয়ে গিয়ে তরুণদের জিম্মি করছে এবং নির্যাতন করে পরিবার থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে চক্রটি। সম্প্রতি এভাবে প্রতারিত 3 বাংলাদেশিকে উদ্ধার করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। রোববার ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম মিডিয়া অ্যালার্টে এসব তথ্য জানিয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে বেসরকারি এই সংস্থাটি। ব্র্যাক বলছে, শুধু কানাডা নয়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে নেয়ার কথা বলে নেপালে নিয়ে একইভাবে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি ও নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটছে। নেপালে যেতে যেহেতু ভিসা লাগে না এবং অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, তাই পাচারকারীরা প্রথমে নেপালকেই বেছে নেয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। রোববার ভোরের দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী। তবে বাকি 2 জনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাদী হয়ে 150 থেকে 200 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেছে পুলিশ। এলাকাবাসী জানান, ভোরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় জনৈক সালামের বাড়ির পাকা গোয়ালঘর থেকে 3টি গরু চুরি হয়। পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। এলাকাবাসীর বাধার মুখে পিকআপ থেকে 3 জন পুকুরে ঝাঁপ দেন।
অন্যরা পিকআপটি নিয়ে পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা তাদের পুকুর থেকে তুলে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলে দুজন নিহত হন, অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দুজনের মরদেহ আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকলের মৃত্যু হয়। মাঝে মধ্যে আমাদের এখানে চুরি হয়। মাঝে মধ্যে বলতে কি এক সপ্তাহ আগে একজনের ওই বগুড়াপাড়া বলে ওখান থেকে 7টা গরু নিয়ে যায়। তারপরে চিল্লাচিল্লি করলাম, লোক জানাজানি হইলো, চতুর্দিকে লোক ডাহাডি করলো। পরে অনেক জন চোরেরা অন্য মানুষ টের পাইছে যে চোর গোনা যে দিছে, পরে চোরেরা গরু ছাড়িয়ে দিয়ে ওই যে পুকুরে নামছি। আমাদের যে হিলালি পাড়া, এখানে এই যে মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বাড়ির সাথেই গোয়ালঘর, পাকা গোয়ালঘর, তার ওয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে দুজন মারা যায় সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে। সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানাতে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শেরপুরে নালিতাবাড়ির বায়তুল নূর জামে মসজিদে প্রবেশ করে ইমাম সহ মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 3 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। রোববার মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী এ ঘটনায় নালিতাবাড়ি থানায় অভিযোগ করেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের 12মারি বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বায়তুল নূর জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লি ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের 3 ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করেন। 3 যুবক সে সময় মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদে এলে হামলাকারীরা পালিয়ে যায়। অভিযুক্তদের বক্তব্যের জন্য খোঁজ নিতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন জানান ওই 3 যুবক মাদকাসক্ত। নিশাই করছে না কি করছে জানি না, খেদা আনতাছে অনিমান সাবিন খার হইছে মানুষ বলে কয় কাল গাতে এনো আনে আজান দেব বাবা না আবার বাবা না যাবার বাবা না আনে নিষেধ আনে কেরা ইমানদারি আছে হ্যাঁ নাকছে তে নাকছে এলা কইতাছে কয়টা হারার পরে হুজুর না ডরাইতাছে, হুজুরের ঘর মারি দূর করবার যাবার চাইতাছে, হুজুর ডরাইতাছে। ডরানির পরে হুজুরে কয় হুজুর আমি কি ঘর যাবার পাই, কোথাইলে যান যাই রে ওলা তার তোর সব কিছু সিরা লাইলো সিরা আমি আবার এনে খারাপ থেকে কইছি বাবা এটা তুই ব্যবহার কাম করতেছ, তুই এটা মানুষের কাম করতেছস না। আমারই তো জলা সেরা ফজর নামাজ পড়ে এই জোর রাজান দে তোরা তো হইতে ঘুম পারস, তুই এর মসজিদ বাঙ্গস কে এলা করতেছস কে কইরা রে বলে সিরা নিয়ে আমার এলা দিয়ে কয়েকটা বাড়ি মারছে। বাড়ার পরে আমার এই ছোট ভাই বোর্ডারে পায়া ওরা বাইরে আছে। বাড়ানোর পরে আবার হুজুরের সাইকেল ভাঙ্গা লাইতেছে। আমি কই বাবা 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 সাইকেলটা ভাঙিস না, বাবা কইছি তুই সাইকেলটা ভাঙিস না। এসম কা দেও না আমার নামও ঘুষায় কি করছে, আমার একটা লার ফুল আছিল এনেই পড়ছে। আমার শ্বশুরে দেখবার লাগে গড়তে বার আইতে আপারে মাইরা পরে আমারে মার পালাইছে, মাইরা চুলা মুলা ধরে কানের ফুললো নিচে গা আর এই যে টুট পরে আসছে এটা ঘুষাইছে সত্রিয়া মিল্লা আর আমার স্বামীর হাতটাও কাটটা লাইছে নালতে পারি না গেছে সিলাই। চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হঠাৎ আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুদের মধ্যে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, শয্যা সংকটের কারণে বর্তমানে শিশু ওয়ার্ডের পাশাপাশি ফ্লোর ও বারান্দায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে চিকিৎসক ও নার্সরা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ কোহিনুর আক্তার জানান, গত 24 ঘন্টায় শতাধিক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সকালে অন্তত 20 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে 44 শয্যার বিপরীতে 133 জন শিশু চিকিৎসা নিচ্ছে বলে তিনি জানান। মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলল রাজশাহীতে। ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো ছিল পুরো শহর। ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির ও হালকা হিমেল হাওয়ায়
মানুষ বুঝে নিয়েছে শীত এসে গেছে। সোমবার ভোর থেকে রাজশাহীর পদ্মার তীর, শহীদ কামরুজ্জামান সড়ক, সিপাইপাড়া, বোয়ালিয়া, লক্ষ্মীপুর, ভদ্রা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস। এটি গত দিনের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, এটি মৌসুমের প্রথম সকালের কুয়াশা। মূলত মেঘ সরে যাবার কারণে কুয়াশা পড়ছে। আগামী কয়েকদিন আরও কুয়াশা পড়তে পারে। আজকে কুয়াশার ভিজিবিলিটি ছিল 4 কিলোমিটার। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে উত্তর আফগানিস্তানে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। কয়েক মাস আগে আঘাত হানা আরেকটি শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তীব্র কম্পনে কেঁপে উঠল দেশটির উত্তরাঞ্চল। ইউএসজিএস এর তথ্য অনুসারে স্থানীয় সময় সোমবার ভোরের দিকে 28 কিলোমিটার গভীরতার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মাজারি শরীফ শহরের কাছে। ভূমিকম্পের পরের কয়েক ঘন্টায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অতীতে দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো দেশটিতে দুর্যোগ মোকাবেলায় বাধাগ্রস্ত করেছে। কর্তৃপক্ষ ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিন ধরেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি। ভূমিকম্পের সময় দেশটির বৃহত্তম উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফের বাসিন্দারা তাদের বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসেন। এফপির এক সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী কাবুলের প্রায় 420 কিলোমিটার দক্ষিণে তীব্র কম্পন অনুভূত হয়েছে। অন্য দেশের সরকার পরিবর্তনের মার্কিন নীতি শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি বলেছেন, ওয়াশিংটনের সরকার পরিবর্তন ও রাষ্ট্র পুনর্গঠন নীতির যুগ এখন শেষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন গণতন্ত্র রপ্তানির বদলে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। গত শুক্রবার বাহরাইনে আয়োজিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগে যোগদানের আগে তুলসী গ্যাবার্ড সাংবাদিকদের বলেন, দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এক অন্তহীন ও প্রতিকূল চক্রে আবদ্ধ ছিল, যেখানে একের পর এক সরকার উৎখাত, রাষ্ট্র গঠন এবং অজানা সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে আমরা মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছি। এর ফলাফল হয়েছে ট্রিলিয়ন ডলার ব্যয়, অসংখ্য প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকির উদ্ভব। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র বিস্তারের পুরনো লক্ষ্যগুলো এখনও অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। এবারে খেলার খবর। নিজেদের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌরের দল। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর 2005 ও 2017 সালের ফাইনালে হারের আক্ষেপ ঘুচিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ভারত। আর প্রথমবার ফাইনালে উঠে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল প্রোটিয়ারা। রোববার নাভি মুম্বাইয়ের ডিওওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে হারমনপ্রীত কৌরের দল। জয় পেতে রীতিমতো রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকার। 299 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় পর্যন্ত প্রোটিয়া অধিনায়ক লরা উলবার্টের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু 42তম ওভারে দীপ্তি শর্মার বলে আমানজোত কৌরের এক অবিশ্বাস্য ক্যাচে উলবার্ট ফিরতেই ম্যাচের মোড় ঘুরে যায়। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। 246 রানে অল আউট হয়ে আরও একবার বড় মঞ্চে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে তারা। বল হাতে 5 উইকেট নিয়ে ভারতের এই ঐতিহাসিক জয়ের অন্যতম রূপকার স্পিনার দীপ্তি শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন শেফালি ভার্মা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 298 রানের বিশাল পুঁজি গড়ে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। নেপাল হয়ে কানাডা ইউরোপ যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। হেমন্তের সকালে কুয়াশার চাদর, শীতের আগমনী বার্তা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এবং দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।